হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আমি তোমাদের ইউনিভার্সিটির অন্তর্গত মেজর হিস্ট্রি সাবজেক্টে আজকে যেই টপিকটি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে প্রাচীন গ্রিসের যে বাণিজ্য ছিল সেটি। আলোচনা শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো, তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তো বেশি দেরি না করে আজকের টপিক সম্পর্কে কিন্তু আলোচনা শুরু করছি। তো আজকের টপিক বললাম যে প্রাচীন গ্রিসের যে বাণিজ্য ছিল সেই বাণিজ্য সম্পর্কে বলবো। তো এই সম্পর্কে বলেছেন যে বিয়সীয়র কবি হেজিয়ড তার নানা লেখায় কিন্তু গ্রিকদের যে বাণিজ্য ছিল এবং যে বিদেশ যাত্রার বিরুদ্ধে যে মতামত, তিনি কিন্তু সেই মতামত প্রকাশ করেছেন। কিন্তু তার মতামত প্রকাশ করলেও কিন্তু নানা কারণে যে সুপ্রাচীন গ্রিস ছিল বা প্রাচীন যে গ্রিস ছিল তার বিভিন্ন নগররাষ্ট্রকে কিন্তু বা নগররাষ্ট্রে কিন্তু ব্যবসা বাণিজ্যের কিন্তু গুরুত্ব আরোপ করতে হয়েছিল। এবং গ্রিক নগররাষ্ট্রগুলি মূলত যেহেতু সমুদ্র বেষ্টিত হওয়ার কারণে বা সমুদ্র বেষ্টিত ছিল, তার কারণে কিন্তু জলপথেই তার বাণিজ্যের যে প্রসার ছিল সেই প্রসারটি কিন্তু খুব বেশি ছিল। এবং যে বাণিজ্যের প্রসারের কারণে গ্রিকরা শিখেছিল সেখানে যে বড় বড় নৌকা নির্মাণের বিভিন্ন কৌশল এবং যে নোঙর ব্যবহারের পদ্ধতিগুলি ছিল সেগুলি শিখেছিল কিন্তু সেই গ্রিকরা বাণিজ্যিক প্রসারের কারণে। তারপর বলছে যে খ্রিস্টপূর্ব ৫ম শতকে গ্রিসের ৩টি নগররাষ্ট্র প্রধান বাণিজ্যিক শক্তি হয়ে উঠেছিল। মানে খ্রিস্টপূর্ব ৫ম শতকে গ্রিসের যে তিনটি নগররাষ্ট্র ছিল প্রধান বাণিজ্যিক কিন্তু শক্তি হয়ে উঠেছিল। সেই 3টি নগররাষ্ট্র ছিল হচ্ছে কোরিন্থ, ইজিনা এবং এথেন্স। এই 3টি নগররাষ্ট্র কিন্তু ছিল। তারপরে বলছে যে এদের মধ্যে এই 3টি যে নগররাষ্ট্র ছিল, এই 3টি নগররাষ্ট্রের মধ্যে প্রথম স্থানে ছিল হচ্ছে কোরিন্থ। এই 3টি নগররাষ্ট্রের মধ্যে প্রথম স্থানে ছিল কোরিন্থ। এবং তার যে বৃহৎ নৌবহর থাকায় কিন্তু সমগ্র যে কোরিন্থের উপসাগর এবং যে পূর্ব দিকের যে স্যারোনিক যে উপসাগর, স্যারোনিকে কিন্তু তার যে আধিপত্য সেটি কিন্তু স্থাপিত হয়েছিল। এবং সিসিলির সঙ্গে কিন্তু এই কোরিন্থের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে কিন্তু জানা যায়। অন্যদিকে বলছে যে ইজিনা তার যে অনুর্বর ভূমির কারণে কিন্তু প্রথম থেকেই যে বাণিজ্যমুখী হয়েছিল। ইজিনা তার যে অনুর্বর ভূমির কারণে কিন্তু সে প্রথম থেকেই কিন্তু বাণিজ্যমুখী কিন্তু হয়েছিল। তারপর এথেন্সে বাণিজ্য জগতে প্রবেশ করে যে পিসিস্ট্রেটাস বা গোষ্ঠীর কারণে, পিসিস্ট্রেটাস যে গোষ্ঠী ছিল সেই গোষ্ঠীর শাসনকালে কিন্তু এথেন্স বাণিজ্যের জগতে প্রবেশ করেছিল। এবং এথেন্স অভ্যন্তরীণ ক্ষেত্রে কিন্তু যে শান্তি স্থাপিত করেছিল বা শান্তি স্থাপত্য হলে পরবর্তীকালে কিন্তু এথেন্স ইজিনাকে সম্পূর্ণরূপে কিন্তু ধ্বংস করেছিল। এবং গ্রিসের যে বহু ক্ষেত্রে যে উৎপাদনকারীরা সরাসরি কিন্তু বিক্রেতার কাছে কিন্তু পণ্য বিক্রি করতে পারত। এবং কখনো কখনো সেই উৎপাদকরা বড় কোনো মেলার প্রাঙ্গণে বা প্রদর্শনীর মাধ্যমে কিন্তু তারা কখনো কখনো আবার বলেছে যে কখনো কখনো উদ্যোক্তারা যে বড় কোনো মেলার প্রাঙ্গণে প্রদর্শনীর মাধ্যমে আবার কখনো কখনো ঘুরে ঘুরে কিন্তু পণ্য বিক্রি করতো। তারা কিন্তু উৎপাদকের যে বড় মেলা ছিল সেই বড় মেলার প্রাঙ্গণে প্রদর্শনীর মাধ্যমে আবার কখনো কিন্তু ঘুরে ঘুরে কিন্তু অন্য জায়গায় কিন্তু পণ্য বিক্রি করতো। তারপরে বলা হয়েছে যে এথেনীয় এমনকি প্রাচীন গ্রিসের সমগ্র বাণিজ্য ধারায় নানা দেশের সঙ্গে কিন্তু নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। এথেনীয় যে ছিল সেখানে কিন্তু প্রাচীন গ্রিসের সমগ্র যে বাণিজ্য ধারা কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে কিন্তু তাদের যে নিবিড় সম্পর্ক সেটি কিন্তু গড়ে ওঠে। যা বলা হয়েছে এখানে যে খাদ্যশস্যের জন্য তারা সম্পর্ক গড়ে ওঠে যে বাইজান্টিয়াম, মিশর, ইতালি, সিসিলি প্রভৃতি দেশের সঙ্গে। খাদ্যশস্যের জন্য কিন্তু তাদের বিভিন্ন জায়গায় সম্পর্ক গড়ে উঠেছিল। বলা হয়েছে যেমন বাইজেন্টিয়াম, মিশর, ইতালি, সিসিলি প্রভৃতি দেশের সঙ্গে তাদের খাদ্যশস্যের জন্য কিন্তু সম্পর্ক গড়ে উঠেছিল। তারপরে বলা হয়েছে যে মাইলেশিয়ার সঙ্গে কিন্তু সম্পর্ক গড়ে উঠেছিল পনির আমদানির কারণে সেখানে কিন্তু মাইলেশিয়ার সঙ্গে তাদের কিন্তু সম্পর্ক গড়ে উঠেছিল। তারপরে বলা হয়েছে ফিনিশিয়া ও ইতালি থেকে আসতো মাংস, সেখানে ফিনিশিয়া ও ইতালি থেকে তাদের জন্য কিন্তু মাংস আসতো।
তারপরে বলা হয়েছে কৃষ্ণসাগর অঞ্চল থেকে আসতো মাছ, মানে কৃষ্ণসাগর যে অঞ্চল ছিল সেখান থেকে তাদের জন্য কিন্তু আসতো হচ্ছে মাছ। এছাড়াও যে সাইপ্রাসের এছাড়াও মানে ছিল সেখানে হচ্ছে সাইপ্রাসের তামা, সাইপ্রাসের কাঠ, ইংল্যান্ডের টিন, আরবের যে সুগন্ধি এবং যে ওষুধগুলি ছিল সেগুলি, সাইরিনের যে মশলাপাতি ছিল সেগুলি এবং মিশরের কাজ, এবং যে স্কাইথিয়ারের কৃতদাস ছিল প্রাচীন গ্রিসের বাজারে, যার কিন্তু ব্যাপক চাহিদা ছিল। মানে স্কাইথিয়ারের যে কৃতদাস ছিল তাদের কিন্তু প্রাচীন গ্রিসের বাজারে ব্যাপক চাহিদা ছিল। তারপরে বলছে হচ্ছে বহির্বাণিজ্য গ্রিস থেকে রপ্তানি হতো সুরা, জলপাই তেল, খনিজ দ্রব্য, পশম, মার্বেল এবং নানা ধরনের চারুকলা। আর পণ্য রপ্তানিতে কিন্তু এথেন্সের যে পাইরিউস বন্দরের যথেষ্ট খ্যাতি ছিল। পণ্য যে রপ্তানি হতো সেক্ষেত্রে কিন্তু এথেন্সের যে পাইরিউস বন্দরের কিন্তু যথেষ্ট খ্যাতি ছিল। তো স্টুডেন্ট, আজকে ছিল আমার এই প্রাচীন গ্রিসের যে বাণিজ্য এই সম্পর্কে আজকের ক্লাসটি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, এবং ভিডিওটি কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।